ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অদ্ভুত গুমট নিস্তব্ধতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওক কাঠের বিশাল টেবিলের সামনে বসে আছেন। তার সামনে রাখা একটি গ্লোব এবং দক্ষিণ এশিয়ার একটি বিস্তারিত মানচিত্র। মানচিত্রের একটি নির্দিষ্ট বিন্দুর দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিন্দুটির নাম বাংলাদেশ। এতদিন এই বিন্দুটির দিকে তাকানোর সময় যুক্তরাষ্ট্রের চোখে সবসময় পড়া থাকত ভারতের দেওয়া একটি রঙিন চশমা। ওয়াশিংটন যখনই বাংলাদেশের দিকে হাত বাড়াতে চাইত, তাদের আগে দিল্লির সাউথ ব্লকের দিকে তাকাতে হতো, কারণ এশিয়ায় চীনের আগ্রাসনকে আটকাতে ট্রাম্প প্রশাসনের একটি অত্যন্ত মজবুত খুঁটির দরকার ছিল। আর সেই খুঁটি হিসেবে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল ভারতকে। মোদী সরকারও এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছিল। তারা আমেরিকাকে বুঝিয়ে সুঝিয়ে ভুল বুঝিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় নিজেদের একছত্র দাদাগিরি কায়েম করে রেখেছিল। ভারতের একটাই যুক্তি ছিল, এই অঞ্চলে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রাখা আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই জরুরি, আপনারা আমাদের উপর ভরসা করুন। যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা নীতি নির্ধারকরাও দিল্লির এই ঘড়ি ছড়ানো হাসি মুখে মেনে নিয়েছিল। বাংলাদেশকে কন্ট্রোল করার সব রিমোট কন্ট্রোল তারা তুলে দিয়েছিল দিল্লির হাতে। কিন্তু আজ রাতের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্প তার হাতের কলমটা সজোরে টেবিলের উপর ছুঁড়ে ফেললেন। তিনি বুঝতে পেরেছেন, ভারতের উপর অন্ধবিশ্বাস করে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ভুলটি করে ফেলেছেন। আজ থেকে বিশ্ব রাজনীতির মাঠে বিশাল এক ঝড় উঠতে যাচ্ছে। এতদিন যারা বাংলাদেশকে পকেটে পুরে রাখার স্বপ্ন দেখত, সেই ভারতকে এবার আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। কেন এই হঠাৎ পরিবর্তন? কি এমন ঘটল যার কারণে ভারতকে এক নিমিষে ছুঁড়ে ফেলা হলো? এই চাঞ্চল্যকর খবরের ভেতরের গল্প জানলে যে কোনো আন্তর্জাতিক বিশ্লেষকেরও চোখ কপালে উঠতে বাধ্য। ঘটনার শেকড় লুকিয়ে আছে 2024 সালের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভেতর, যখন ছাত্র জনতার রক্তের বন্যায় একটি 15 বছরের স্বৈরাচারী সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তখন শুধু একটি সরকারেরই পতন হয়নি, সেই সাথে পতন হয়েছিল ভারতের দীর্ঘদিনের সাজানো ভূ রাজনৈতিক সাম্রাজ্যের। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এই অঞ্চলে তাদের সবচেয়ে বিশ্বস্ত খুঁটিটি চিরতরে হারিয়ে ফেলে। দিল্লির প্রভাব একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তারা বুঝতে পারে এই নতুন বাংলাদেশের সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ঠিক ওই সময় যুক্তরাষ্ট্রও একটা ঘোরের মধ্যে ছিল। তারা ঠিকমতো বুঝে উঠতে পারছিল না কিভাবে এই নতুন স্বাধীন চেতা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো বাংলাদেশের সাথে তাল মেলাবে। সাউথ ব্লকের এই চরম অসহায় অবস্থা এবং ওয়াশিংটনের এই দ্বিধা রাজনীতির মাঠে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর কূটনীতিতে একটি চিরন্তন সত্য হলো, ক্ষমতার দাবার বোর্ডে কোনো শূন্যস্থান বেশি দিন খালি থাকে না। ঠিক এই ফাঁকা জায়গায় চরম সুযোগ সন্ধানী এক খলনায়কের মতো সরাসরি মাঠে এন্ট্রি নেয় যুক্তরাষ্ট্রের 1 নম্বর শত্রু তেহরান। বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটি গভীর ইসলামী আবেগ এবং সাম্রাজ্যবিরোধী সেন্টিমেন্ট রয়েছে। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্য ইস্যুতে তারা সবসময় পশ্চিমাদের বিপক্ষে এবং প্রতিরোধকামী শান্তির পক্ষে অবস্থান নেয়। এই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ইরান খুব সহজেই নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করার এক নতুন ফাঁদ পাততে শুরু করে। ইরান যখনই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দিকে বন্ধুত্বের উষ্ণ হাত বাড়ালো, ঠিক তখনই হোয়াইট হাউসের কর্তাদের মাথায় আক্ষরিক অর্থেই বাজ পড়ল। ট্রাম্প প্রশাসন খুব ভালো করে বুঝতে পারল ভারতের উপর ভরসা করে বসে থাকার দিন শেষ। যদি তারা এখনো দিল্লির দিকে তাকিয়ে থাকে, তবে বাংলাদেশ পুরোপুরি এবং চিরতরে ইরানের পকেটে চলে যাবে। কারণ ভারত এখন আর এই অঞ্চলে কোনো কাজের খেলোয়াড় নয়। তারা এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতেই হিমশিম খাচ্ছে। তাই এক মুহূর্ত দেরি না করে মোদী প্রশাসনকে একেবারে ছুঁড়ে ফেলে সরাসরি মাঠে নামলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এতদিন যে ভারতকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার মনে করা হতো, সেই ভারতের হাত থেকে এক নিমিষেই বাংলাদেশের চাবি ছিনিয়ে নেওয়া হলো। শুরু হলো বিশ্ব মোড়লদের এক নতুন কারাকারি। ভারতকে পুরোপুরি মাইনাস করার পর তারেক সাহেবকে খুশি করতে ট্রাম্প প্রশাসন একের পর এক অভাবনীয় চমক দেখাতে শুরু করে। ইরান যেন কোনোভাবে বাংলাদেশের ভেতর ঢুকতে না পারে, সেজন্য তড়িঘড়ি করে এক বিশাল বাণিজ্য চুক্তির ভিত করে তোলে খোদ যুক্তরাষ্ট্র। তারেক রহমান ক্ষমতায় আসার পর সেই চুক্তি আরও বড় দানবীয় আকার ধারণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে মার্কিন জায়ান্ট বোয়িং কোম্পানির প্রায় 45,000 কোটি টাকার এক মেগা চুক্তি চোখের পলকে সম্পন্ন হয়ে যায়। 14টি অত্যাধুনিক ড্রিম লাইনার এবং প্যাসেঞ্জার এয়ারক্রাফট কেনার এই চুক্তি শুধু একটি ব্যবসায়িক লেনদেন নয়, এটি হলো একটি ভূ রাজনৈতিক বন্ড বা বন্ধন। পর্দার আড়ালে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বড়সড় বোঝাপড়াও চলতে থাকে সমানতালে। আমেরিকা বাংলাদেশকে বোঝাতে চাইছে, তোমাদের যা দরকার আমরা দেব, শুধু তোমরা ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে রাখো। এত বড় মেগা প্রজেক্ট আর চুক্তির বহর দেখে সাউথ ব্লকের বাবুরা আজ দিনে দুপুরে চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন। দিল্লির দাদাবাবুদের এখন রীতিমতো কাঁদো কাঁদো অবস্থা। তারা বুঝতে পারছেন বাংলাদেশের মাটি থেকে তাদের একেবারে ঘোল খাইয়ে কান ধরে বিদায় করা হচ্ছে। যে দেশটিকে তারা নিজেদের উপনিবেশ ভাবত, সেই দেশটিতে এখন সরাসরি আমেরিকা এবং ইরানের মতো পরাশক্তিরা দাবার চাল দিচ্ছে, আর ভারত সেখানে স্রেফ এক দর্শক।
প্রশ্ন হলো, ট্রাম্প কেন ইরানকে এত ভয় পাচ্ছেন? কেন তারা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারেক রহমানের মন জয় করতে চাইছেন? এর পেছনের সবচেয়ে বড় এবং একমাত্র কারণ হলো বঙ্গোপসাগর। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা সবচাইতে বেশি জরুরি। বিশ্বের বাণিজ্যের এক বিশাল অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যদি একবার হাতছাড়া হয়ে যায়, তবে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সব প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর ঠিক এই জায়গাতেই ইরান নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছিল গোপনে। তারা যদি বাংলাদেশের সাথে কোনো কৌশলগত বা নৌ চুক্তিতে পৌঁছাতে পারে, তবে তা হবে আমেরিকার জন্য এক চরম দুঃস্বপ্ন। তাই ট্রাম্প এখন মোদী সরকারের কোনো পরোয়া করছেন না। ইরানকে আটকাতে যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে তারেক সরকারের সাথে সম্পর্ক মজবুত করতে চাইছে। আর এই কঠিন কাজ করতে গিয়ে ভারতের নিজস্ব স্বার্থকে, তাদের নিরাপত্তাজনিত সেন্টিমেন্টকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দিল্লির দাদাবাবুরা এতদিন ভাবতেন তারা যা বলবেন ওয়াশিংটন ঠিক তাই হাসি মুখে মেনে নেবেন, কিন্তু মোদী সরকার এখন দেখতে পাচ্ছে আসল চিত্র একদম ভিন্ন। এমনকি রোহিঙ্গা সংকটের মতো মিয়ানমার সীমান্তের সবচেয়ে জটিল ইস্যুতেও যুক্তরাষ্ট্র এখন ভারতের নিজস্ব নিরাপত্তার কথা একটুও ভাবছে না। মোদী প্রশাসনের সব কথাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি ঢাকার পাশে এসে দাঁড়িয়েছে ওয়াশিংটন, কেবল তার নিজের স্বার্থে। ভারতকে যে সত্যিই ছুঁড়ে ফেলা হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হল ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূতের ভূমিকা। মার্কিন এই রাষ্ট্রদূত এখন আর শুধু এসি রুমে বসে চিঠি চালাচালি করছেন না, তিনি এখন আর শুধু ঢাকাতেও সীমাবদ্ধ নেই। বাংলাদেশের আসল অবস্থা এবং সরাসরি মানুষের নারীর স্পন্দন বুঝতে হলে কি করতে হবে তা তিনি খুব ভালো করেই জানেন। তিনি এখন চট্টগ্রাম, রাজশাহী কিংবা সিলেটে ছুটে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের সাথে মিশে তিনি বাংলাদেশের নারী নক্ষত্র বোঝার চেষ্টা করছেন, যা আগের কোনো রাষ্ট্রদূত এভাবে করেননি। অন্যদিকে মোদী প্রশাসনকে এখানে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্র সরাসরি তারেক সরকারের সাথে সব ধরনের কাজ সেরে ফেলছে, যা ভারতের জন্য চরম এক অপমান। নতুন এই বন্ধুত্বের উষ্ণতা শুধু রাষ্ট্রদূত পর্যায়ে আটকে নেই, বরং এটি একেবারে সরাসরি শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে দারুণভাবে। যুক্তরাষ্ট্রের 250তম ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আত্মত্যাগকে বিশ্বের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে। সোজা কথায়, মোদী প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ট্রাম্প প্রশাসন আর তারেক রহমান নিজেদের মতো করে নতুন এক ভূ রাজনৈতিক ছক কষেছেন। এই দুই দেশের মধ্যে যে মাখামাখি শুরু হয়েছে তা দেখে সাউথ ব্লকের কর্তাদের রীতিমতো মাথা ঘোরার জোগাড় হয়েছে। ভারত এখন বুঝতে পারছে তারা কতটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই নতুন সমীকরণে। তবে এই গল্পের শেষ কিন্তু এখানেই নয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এসব মেগা প্রজেক্ট আর পরাশক্তিগুলোর কারাকারি তারেক সরকারের জন্য এক বিশাল সুযোগ। মনে হতে পারে বাংলাদেশ বুঝি লটারিতে জ্যাকপট জিতে গেছে, কিন্তু ভেতরের খবর হলো বাংলাদেশ এখন এক মহা বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারেন। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার বন্ধু হওয়াটা তাদের শত্রু হওয়ার চেয়েও বেশি বিপজ্জনক। তারেক সাহেব যদি ট্রাম্পের বোয়িং চুক্তি আর মেগা প্রজেক্টের ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকে পড়েন, তবে ইরান মোটেও চুপ করে বসে থাকবে না। তারা পুরো বিষয়টিকে চরম বেইমানি হিসেবে দেখবে এবং বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, জ্বালানি তেল এবং ইসলামী বিশ্বের সেন্টিমেন্ট সবকিছু মিলিয়ে এটি বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ ইরান আর যুক্তরাষ্ট্র হলো একে অপরের চরম মহাশত্রু। আবার বর্তমান সরকার যদি ইরানকে খুশি করতে যায়, তবে ট্রাম্প প্রশাসনও বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা সব ধরনের চুক্তি বাতিল করে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে উল্টো চরম বিপদে ফেলে দেবে। অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের এই রেশারেশির মাঝখানে পড়ে বাংলাদেশ আক্ষরিক অর্থে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়তো আজ রাতে কোনো ঘুম নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোন দিকে যাবেন তা নিয়ে হয়তো রীতিমতো হিমশিম খাচ্ছেন। দুই মহাশত্রুর মাঝখানে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা এখন বর্তমান সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। একটু ভুল হলেই দেশের কপাল একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, যেমনটা আজ ভারতের ক্ষেত্রে হচ্ছে। ট্রাম্প প্রশাসন তো মোদী সরকারকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে। এই কারণেই দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের হাতের পুতুল মনে করত, আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আসল বাস্তবতা। ইরান আর যুক্তরাষ্ট্রের এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে পড়ে ভারতের অবস্থা এখন একেবারেই দিশেহারা। তাদের সব মাতব্বরই চুপসে গেছে। কিন্তু দিন শেষে তারেক সরকারের সামনের রাস্তাও মোটেও ফুলে বিছানো নয়। বাংলাদেশ এখন আর কোনো বিদেশি শক্তির পকেটে থাকা দেশ নয় ঠিকই, কিন্তু দুই মহাশত্রুর এই মারাত্মক রেশারেশি তারেক সাহেবকে ইতিহাসের সবচেয়ে কঠিন এক পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, বরং আছে চিরস্থায়ী স্বার্থ। তাই ট্রাম্পের মেগা চুক্তির মোহে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ এখন আর নেই। বর্তমান
বর্তমান সরকারকে প্রতিটি পা ফেলতে হবে খুব মেপে মেপে, যেন তপ্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, কারণ যে কোনো একদিকে বেশি ঝুঁকে পড়লে ইরান আর যুক্তরাষ্ট্র কেউই ছেড়ে কথা বলবে না। একটু ভুল হলেই ভারতের মতো আমাদেরও চরম বিপদে পড়তে হবে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে আর রাজারা তাদের জায়গা বদলে ফেলেছে। অত্যন্ত সাবধানে পা ফেলে বাংলাদেশ কিভাবে নিজেদের এই দুই পরাশক্তির রোষানল থেকে রক্ষা করে নিজেদের স্বার্থ আদায় করে নেবে, সেটি এখন সবচেয়ে বড় দেখার বিষয়। অপেক্ষা কেবল আগামী দিনগুলোর, কারণ এই খেলায় কোনো রিটেক নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই। ভুল করলেই ধ্বংস, আর ঠিক চাল দিতে পারলেই বিশ্বমঞ্চে এক নতুন পরাশক্তির জন্ম।